আমেরিকা হামলা করেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে তার পরিবার সহ মাইরা ফেলাইছে আমেরিকার ইসরায়েল বোমা মেরা। আর বিবৃতি দিছে কি? কোন শোক জানানো নাই, উল্লেখই নাই যে ওনারে মাইরা ফেলা হয়েছে। সকল আন্তর্জাতিক রীতি নিয়ম নীতি ভঙ্গ কইরা উল্লেখ নাই যে ইরানে বোমা ফেলা হইতেছে বৃষ্টির মতো, এবং বোমা ফেলা শুরু করছে আমেরিকা আর ইসরায়েল। ফুন্দের আলো রুটি যাইয়া বয়ান দেয়, তাদের নাকি বিদেশিরা কয় আর লজ্জায় নাকি মাথা কাটা যায়। শুনেন, প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ, এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। প্রথম আলো এবং ডেইলি স্টার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। শুনেছেন? ওরে আমার লজ্জা রে, হাসিনা যেমন মেট্রো রেল আর বিটিভি পুরানিয়া কেন্দ্রে নাটক করেছিল, এরা ফুন্দের আলো ডিল রিস্টার নিয়ে ওই একই নাটক করছে। নাটক কম করো প্রিয়, মিল আছে না? এরা দেশের উপরে নির্বিচারে বোমা ফেলতেছে, বাচ্চাদের স্কুলে বোমা ফেলে মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, সর্বোচ্চ নেতাদের মেরে ফেলতেছে। তার উপরে বোমা মারা শুরু করছে আমেরিকার ইসরায়েল। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়, তাদের এইসবের কোনো উল্লেখ নাই, এমনকি নিহত নেতার জন্য কোনো শোক নাই। আমেরিকা যে ভাষায় বিবৃতি দিছে, ইসরায়েল যে ভাষায় বিবৃতি দিছে, ইন্ডিয়া যে ভাষায় বিবৃতি দিছে, ঠিক একই ভাষায় বিবৃতি দিছে এই পররাষ্ট্র মন্ত্রণালয়, তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়, খলিলুর রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা ওই বিবৃতিতে জালেমের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে ফেরাউনের কণ্ঠস্বর শুনি, ওই বিবৃতিতে আমরা নমরুদের কণ্ঠস্বর শুনি। নিউজের নুরুল কবির নাকে রুমাল চেপে বিএনপি ভোট দিছিল, শুনেন নাই? শোনেন আবার। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন? সেই নুরুল কবির এইটাও সইতে না পেরা ইংরেজির স্ট্যাটাস মারিছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তো কইছেটা কি? বাংলায় কই লিখেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার সম্প্রসারণ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের অবৈধ আগ্রাসী যুদ্ধের বিষয়ে দেশের মানুষের অনুভূতিকে প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেখানে এটা স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা ছিল, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু আমেরিকা ইসরায়েলের অপরাধের নিন্দা জানাতেই ব্যর্থ হয়নি, বরং অপরাধী জুটির নামও উল্লেখ করা হয়নি। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের মানুষ এমনকি আমেরিকার গণতান্ত্রিক মনোভাবাপন্ন অংশের লোকজনও যখন ইরানের উপরে হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্টো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করার জন্য ইরানকে সমালোচনা করছে। এটি আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এটি রাষ্ট্রের এক নৈতিক ব্যর্থতা, অগ্রহণযোগ্য, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। খুবই ভালো লিখেছেন উনি, উনারা ধন্যবাদ। উনি এখন হুশে আসিছেন। কেন নুরুল কবির ভাই, আপনার ভাষায় তো মোনাফেক জামাত ক্ষমতায় আসেনি, মানে নেন, এটাও মানতে পারতেছেন না কেন? এটা বুঝতে পারেননি কেন এটা ঘটবে? এত সিনিয়র মানুষ, বাম রাজনীতি করে আসছেন, আপনি এটা বুঝতে পারেননি এটা ঘটবে? ধান্দাবাজি সন্ত্রাস ধর্ষণের গন্ধ নাকে রুমাল চেপে সহ্য করে ভোট দিচ্ছেন এই বিএনপি রে। জামাতের বিরুদ্ধে নিরন্তর ঘৃণা উৎপাদন করে গেছেন, নাকে রুমাল চেপে এই গন্ধ নেন, এটা নিতে পারতেছেন না কেন? এই জিনিস আরো আসবে, এটা বুঝতে পারেননি? এত বড় বাম হইয়া, এত দিনের এত পুরানা বাম হইয়া, এত সিনিয়র মানুষ হইয়া এটা বুঝতে পারেননি? এ দায় কার? এভাবে তো বাংলাদেশকে আপনারাই বারবার গাড্ডায় ফেলাইছেন। হাসিনা তো বাংলাদেশকে বাপের তালুক মনে করে শাসন করতো বাংলাদেশকে। খলিলুর রহমান না বাংলাদেশকে আমেরিকা ইসরায়েল আর ইন্ডিয়ার দাস বানায় তারপর বিদায় নেবে। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জেনারেল অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিলাম মেলা আগে। তো একটা সেশন ছিল জেনেরিক ড্রাগ নিয়ে। ওইখানে আমেরিকার যে পজিশন, এটা আমেরিকা ডিফেন্ড করতেছে না, কিন্তু চুপ করে বসে আছে আমেরিকানরা। চিল্লাইতেছে নাইজেরিয়ার প্রতিনিধি, নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী। তো আমেরিকান এরকম খলিলুর রহমানের মতো মাউথপিস বানায় রাখে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। খালি তো দোস্ত অজিত দোভালের দাওয়াত দিচ্ছে। দেখেন অজিত দোভাল আর খলিলুর রহমান মিলা কি তাণ্ডব চালায় বাংলাদেশে। এক রামে রক্ষা নাই, সুগ্রীবতার মিতা। হাসিনার সরকার তারেক রহমানের সরকারের চাইতে পররাষ্ট্রনীতিতে কয়েক গুণ ভালো ছিল। ইউক্রেনের টাইমে বিবৃতি দিছে না, ব্যালেন্স বিবৃতি দিছে না? পড়ে দেখেন। হাসিনার আমলে তো চীন, আমেরিকা, ইন্ডিয়া তারে ব্যালেন্স করে চলছে। ইন্ডিয়ার হেজিমনি ছিল, কিন্তু সে তো ব্যালেন্স করছে। চীন, ইন্ডিয়া, আমেরিকা ব্যালেন্স করছে না? এখন খলিলুর রহমান কি করবে? ইরান তো বাংলাদেশে তাদের এমবাসিতে শোক বই খুলেছে, ওটি খলিলুর রহমান যে সাইন করবে না? করবে না? ওটি শোক জানাবে না? ওখানে শোক জানাবে, অবশ্যই জানাবে। তো বিবৃতিতে শোক জানাইতে হাগা কষা হয়ে গেছিল কেন? আসলে খলিলুর রহমান ধরে নিছিল ইরানের রেজিম চেঞ্জ হবে,
বদলাবে, তাই উত্তেজনা ধরে রাখতে পারে নাই, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। এখন খলিলুর রহমান কবে না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব, আমি দোষী, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বুঝেছে? সে বুঝতে পারে নাই ইরানের রেজিম এইভাবে বদলাবে না, যদি না ইরানের ভেতর থেকে প্রতিরোধ হয়। ইরানের ভেতর থেকে ইরানের জনগণ যদি রেজিম চেঞ্জ করে সেটা অন্য বিষয়। ইরানের লিডারশিপ পুরাটা ধ্বংস হয়ে গেলেও ইরান লইরা যাবে। ইরানের সরকারকে ফেলায় দেওয়া অত সহজ না। ইরানে এর আগেও এমন ভাবে ইরানের লিডারশিপকে মেরে ফেলা হয়েছে অনেককে। ইরান পরে নাই, রেজিম চেঞ্জ হয় নাই, রেজিম বদলায় নাই। কি কি করা হয়েছিল আসেন সেটা দেখি ইতিহাসে, তাইলে বুঝবেন এখন যেটা ঘটছে সেটা আগেও ঘটছিল। অনেকে বলতেছে ইরানের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ঢুকিছে। হ্যাঁ, ঢুকিছে, এটা আজকের কথা না, অনেক আগে থেকেই ঢুকিছে। 1981 সালের 28 জুন ইরানের বিপ্লবী ইসলামিক রেভলিউশনারি পার্টির হেডকোয়ার্টারে উচ্চ পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ মিটিং এর সময় বোমা বিস্ফোরণে ইরানের প্রধান বিচারপতি এবং খোমেনির পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি আয়াতুল্লাহ বেহেশতি, আয়াতুল্লাহ মন্তাজারি এবং 4 জন ক্যাবিনেট মেম্বার, 27 জন মজলিসের সদস্য মানে আইনসভার সদস্য মানে সংসদ সদস্য নিহত হয়। তার একদিন আগে 27 জুন 1981 সালে আলী খামিনি মানে যিনি মারা গেছেন, উনি তখন রেভলিউশনারি গার্ডের সুপারভাইজার ছিলেন, ডেপুটি ডিফেন্স মিনিস্টার ছিলেন। উনি একটা বক্তৃতা দিতে যেমন টেপ রেকর্ডারের মধ্যে বোমা লুকায় রাখা হয়েছিল, সেটা বিস্ফোরিত হয়, সেই যাত্রা প্রাণে বেঁচে যায়, কিন্তু চিরস্থায়ী ভাবে পঙ্গু হয়ে যান। ওনার কিন্তু ডান হাত চিরস্থায়ী ভাবে প্যারালাইজড, ডান হাত নড়তো না। কিন্তু দেখেন ওই নিউজ দেখেন, উনি যে এইভাবে শহীদী মৃত্যু বরণ করছেন শুধু ইরানে না সারা দুনিয়াতে উদ্দীপ্ত করছে, তার হিসাব নাই। মোহাম্মদ আলী রাজাই দ্বিতীয় রাষ্ট্রপতি ইরাক ইরান যুদ্ধের সময় 1981 সালের 30 আগস্ট প্রধানমন্ত্রী অফিসে বোমা বিস্ফোরণে নিহত হন। মোহাম্মদ জাভেদ বাহানার তৎকালীন প্রধানমন্ত্রী একই হামলায় নিহত হন, সাথে 6 জন আরো উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। ইরান ইরাক যুদ্ধের অন্যতম সফল সমন্বয়ক জেনারেল সৈয়দ আলী সিরাজি 1999 সালে উনিও নিহত হন, ওনাকেও মেরে ফেলা হয়, অ্যাসাসিনেট করা হয়। এই যতগুলো হামলার কথা বললাম সবগুলো হামলা করে একটা চরম বামপন্থী মার্কসিস্ট ইরানি সংগঠন মুজাহিদিন আখালেক, সংক্ষেপে MEK। ইরানের বিপ্লবের পর এরাই খোমেনির বিপ্লবী সরকারের সবচেয়ে বড় আভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ছিল। উপরের এত সব বিশাল হামলা আর সফল অ্যাসাসিনেশনের পরেও খোমেনির এই রেজিম ভালোভাবেই টিকে যায়, এবারও যাবে ইনশাল্লাহ। এই ইতিহাস খলিলুর রহমানের মনে জানা নাই। খালি 1981 সালে MEK খোমেনি সরকারের প্রায় 650 সদস্যকে অ্যাসাসিনেট করে, 650, একজন দুইজন না। A2 AD মানে হচ্ছে অ্যান্টি অ্যাক্সেস, দুইটা A, সেজন্য A2। AD মানে হচ্ছে এরিয়া ডিনাল। সহজ ভাষায় শত্রুকে ঢুকতে দিও না, ঢুকলেও আরামে চলতে দিও না। ধরেন কেউ আপনার বাড়িতে ঢুকতে চায়, আপনি কি করবেন? গেটের সামনে কাটা বসাবেন, রাস্তা ব্লক করবেন, চারপাশে নজরদারি বসাবেন, ঢুকলে আঘাত করবেন। ইরানও সমুদ্র আকাশপথে ঠিক এইটাই করে। উপসাগরে ছোট ছোট দ্রুতগামী নৌকা থাকে, সমুদ্রের মাইন পথ থাকে, দূরপাল্লা ক্ষেপণাস্ত্র থাকে, ড্রোন থাকে, এয়ার ডিফেন্স থাকে। উদ্দেশ্য হচ্ছে আমেরিকা বা অন্য কেউ যেন সহজে বাহিনী ঢুকাইতে না পারে। আর অ্যাসিমেট্রিক এর মানে কি? অ্যাসিমেট্রিক মানে হচ্ছে শত্রু বড় এবং শক্তিশালী হইলে সরাসরি তার মতো লড়বে না, অন্যভাবে লড়বে। ইরান জানে যুক্তরাষ্ট্র প্রযুক্তি, বিমান, জাহাজে অনেক আগায়, তাই ইরান সরাসরি ট্যাঙ্ক বনাম ট্যাঙ্ক যুদ্ধ করতে যাবে না, বরং ছোট 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 আঘাত, ড্রোন হামলা, প্রক্সি বাহিনী ব্যবহার করে মিসাইল ছড়ে দূর থেকে চাপ সৃষ্টি করবে, সাইবার হামলা করবে। এইভাবে বড় শক্তিকে ধীরে ধীরে ক্লান্ত করে ফেলবে। আর সময় কেনা মানে কি? ইরান জানে যে সে হয়তো দ্রুত যুদ্ধে জিতবে না, কিন্তু সে যুদ্ধ লম্বা করতে পারে। যুদ্ধ যত লম্বা হবে আমেরিকার খরচ বাড়বে, রাজনৈতিক চাপ বাড়বে, আন্তর্জাতিক সমর্থন কমতে পারে, জ্বালানির বাজার অস্থির হয়ে যাবে। অর্থাৎ ইরানের কৌশল হচ্ছে দ্রুত হারবো না, যুদ্ধকে এমন ব্যয়বহুল বানাবো যাতে শত্রুই ক্লান্ত হয়ে যায়। আর খরচ বাড়ানো মানে শুধু টাকা পয়সা খরচ না, খরচ বলতে অর্থনৈতিক খরচ তো আছেই, তার সাথে সামরিক ক্ষয়ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, আন্তর্জাতিক চাপ। ইরান চেষ্টা করে যেন প্রতিপক্ষ ভাবে এই যুদ্ধে ঢুকলে লাভের চেয়ে ক্ষতি বেশি। এটাকে বলা হয় ডিটারেন্স। মানে এর জন্য শত্রুপক্ষ দূরে থাকবে, আক্রমণ করার আগে 10 বার ভাববে। এরপর হচ্ছে টেক দ্য সিটি সমস্যা, মানে শহর দখল করে ফেলে হারায় দেওয়া। এটা কিরকম এটা একটু বুঝে দেখে, এটা মজার বিষয় আছে। ইরানের জনসংখ্যা বড় এবং অনেক, 31টা প্রদেশ আর 1500 শহর। বড় শহরে 30টা, তারও বেশি। বড় শহরে ঢুকলে যুদ্ধ বদলায় যায়, কিন্তু ট্যাঙ্ক, আর্টিলারি অ্যাডভান্টেজ কমে যায়, স্নাইপার গুরুত্বপূর্ণ হয়ে যায়, তারপরে মাইন টাইন, ছোট ইউনিটের প্রতিরোধ, এই সমস্ত বাড়ে, বেসামরিক ক্ষয়ক্ষতি, দ্রুত রাজনৈতিক সংকট তৈরি করে ফেলে। এরকম শহর দখলে পর্যায়ে গেলে এটা রাজনৈতিক সমস্যা শুরু হয়ে যায়। রাশিয়ায় এক স্ট্যালিনগ্রাড শহরকে কব্জা করতে পারে না হিটলার, লেজ গুটায় পালাইতে হয়েছিল। ইউক্রেনের শহর হইতেছে 450 মতো, রাশিয়া মাত্র 6-7টা দখল করতে পারছে এই 4 বছরের যুদ্ধে। এই জন্য আমেরিকা বড় আকারের যুদ্ধ দীর্ঘদিন চালাতে পারবে না। কেন? এটা আমার কথা না, ওয়াশিংটন পোস্টে আমেরিকান জেনারেলরা বলছে যুক্তরাষ্ট্রের কাছে এখন পর্যাপ্ত গোলা বারুদ, রকেট, ইন্টারসেপ্টর এগুলোর নাই, যা বড় আকারে দীর্ঘ সময় যুদ্ধ চালাতে পারে। এবং অনেক মধ্যপ্রাচ্যের দেশও তাদের ঘাঁটিগুলো যুদ্ধের কাজে দিতে রাজি না। এটা বড় ধরনের সামরিক অভিযানের জন্য একটা বড় বাধা, ওয়াশিংটন পোস্টের জেনারেলরা বলছে, আমেরিকান জেনারেলরা। আর 2 নম্বরে দিচ্ছে রাজধানী পতন মানে রাষ্ট্রে পতন না। তেহরান দখল হইলেও সরকার পূর্বাঞ্চলে সরে যায়, যুদ্ধ চালাইতে পারে। ইতিহাসে বহুবার দেখা গেছে রাজধানী হারা রাষ্ট্র লড়াই চালা গেছে। মস্কোতেই তাই হয়েছে, নেপোলিয়ান গেছে, মস্কো দখল করছে, ওরা চলে গেছে দূরে, পরে আবার ফিরে আসছে। এবং নেপোলিয়ান ওই রাশিয়ার যুদ্ধে হারছিল, কিছুই করেনি,
শুধু বসেছিল রাশিয়ান সোলজাররা। যাই হোক, তৃতীয়ত রাজনৈতিক মনস্তত্ত্ব, বাইরে থেকে হামলা হলে সরকার এটাকে বিদেশি আগ্রাসন হিসেবে তুলে ধরতে পারে, জাতীয়তাবাদী ঐক্য তৈরি করতে পারে। যে জনগোষ্ঠী সরকারের সমালোচক তারাও অনেক সময় দেশের প্রশ্নে একসাথে দাঁড়ায় যায়। দেখেন ইরানে বোমা মারতেছে, যুদ্ধ শুরু হইতেছে, ইরানিরা খুশি যে তারা জবাব দিতে পারে। চতুর্থত আমেরিকার নিজস্ব রাজনৈতিক বাস্তবতা, বড় আকারের স্থলযুদ্ধ মানে বিপুল খরচ, দীর্ঘ সময় আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, শুধু নৌ এবং বিমান শক্তি দিয়ে সীমিত হামলা চালানো তুলনামূলকভাবে সহজ, কিন্তু স্থল বাহিনী মোতায়েন করা একটা ভিন্ন মাত্রার সিদ্ধান্ত। আরেকটা দিকে হচ্ছে এয়ার স্ট্রাইকও কিন্তু সস্তা না। আধুনিক জেট বিমানের প্রত্যেক ঘন্টার ফ্লাইং খরচ, নির্ভুল অস্ত্রের মূল্য সব মিলায় দীর্ঘমেয়াদী বোমাবর্ষণও কিন্তু খুব ব্যয়বহুল। যদি দ্রুত রাজনৈতিক ফল না আসে তাতে আক্রমণকারী পক্ষের আগ্রহ কমে যেতে পারে। ইয়েমেনে হুতিদের উপরে দীর্ঘ বোমাবর্ষণ করছে আমেরিকা, তা হুতিরা আত্মসমর্পণ করছে, করে নাই। সব মিলায় সমীকরণটা এরকম যে ইরানের সামরিক সক্ষমতা হয়তো সীমাহীন না, ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত, কিন্তু যুদ্ধে জেতা মানে শুধু প্রতিপক্ষের অস্ত্র শেষ হওয়া না, রাষ্ট্র ভাঙতে হলে ভেতরের কাঠামো ভাঙতে হয়। আর ইরান বিপ্লব পরবর্তী 4 দশকে নিজেদের এমন ভাবে গড়ে তুলছে যে বাইরের আঘাত তাকে দুর্বল না করে এরকম সময় তাকে আরো সংহত করতে পারে। সুতরাং বর্তমান যৌথ হামলা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু শুধু আকাশ যুদ্ধ দিয়ে ইরানের সরকারকে সরানো, রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা তা সহজ বা নিশ্চিত না। এরপরে ইরানের হাতে আছে 2টা স্ট্র্যাটেজিক অ্যাসেট। কি সেটা? এইটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী। একটা হইতেছে হরমুজ প্রণালী, 20 মিলিয়ন ব্যারেল তেল যায় প্রত্যেকদিন এটা দিয়ে। 8টা দেশের তেল যায় সারা দুনিয়ায়, ইরান, ইরাক, ওমান, আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সারা দুনিয়ার 20 থেকে 25% তেল এই ছোট্ট সাগরপথ দিয়ে যায়। এইটা ইরানের নিয়ন্ত্রণে। সৌদি, কুয়েত আর কাতারের 90% তেল এই রাস্তায় যায়। আরেকটা হইতেছে ইয়ামেনের পাশে আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, তার নাম হচ্ছে বাব এল মানদেব। এইটা লোহিত সাগর আর গালফ অফ এডেন এই দুইটাকে যুক্ত করে। এর মাধ্যমে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপ, এশিয়া এই রুটে চলাচল করে। এদিক দিয়ে তেল যায়। এখান থেকেও প্রত্যেক দিন ধরেন 7 থেকে 10 মিলিয়ন ব্যারেল তেল, পেট্রোলিয়াম পণ্য এদিকে যায়। এইটা প্রায় 10% মতো তেল পরিবহন করে বৈশ্বিক তেলের। এটাও ইরান হুতিদের দিয়ে আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এতে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে? আমরা তো হবই, আমরা দুধবার, ইন্ডিয়া হবে, ইউরোপ হবে, চায়না হবে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা বড় ব্যাপার না, কিন্তু এই কারণেই বলা যায় ইরানকে আঘাত করা সম্ভব, কিন্তু সেটা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্র কাঠামো বিচারে তাই অসম্ভব। এখন প্রশ্ন হইতেছে ট্রাম্পের কি লাভ ইরানকে আক্রমণ করে? অন্য লাভের মধ্যে আছে আমেরিকাকে ট্রাম্প তো গ্রেট বানাবে, মেক আমেরিকা গ্রেট এগেন। ও গুয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম। তো এখন যারা ওর কম্পিটিটর মানে ধরেন ইউরোপ, তারপরে চায়না, তাদের চাপে ফেলতে পারে। ইউরোপ আর চায়নাকে সে যুদ্ধ বাধা এই দুই শক্তিকে চাপে ফেললো, তেল পাইলো না, এক্সট্রা লাভ, তাদের ইকোনমি চাপে পড়বে, ইউরোপ এবং চায়নার ইকোনমি চাপে পড়বে এই যুদ্ধের কারণে, কারণ তাদের জ্বালানি আসবে না। ইউরোপ আর চায়নার ইকোনমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়া আমার অনুমান সিস্টেম করে আসছে ও মোদির সফরে, আবার হয়তো রাশিয়ান তেল নিবে, এই কনসেশন দিয়ে আসছে। ট্রাম্প তো কিছু না পাইলে কিছু দেয় না। একবার তো নেতা নেওয়ার মনোরঞ্জনের জন্য নাচছিল মোদি, এপস্টেইন ফাইলে আসিছে। এইবার আমার অনুমান আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা ওই মোদি লাগাইছে, পাকিস্তানকে সীমান্তে বিজি রাখবে। এখন তালেবান আর ইন্ডিয়া তো জিগরি দোস্ত, পাকিস্তান যেন কোনোভাবে আর এইদিকে নজর দিতে না পারে, সাহায্য করতে না পারে ইরানের, সে তো আবার ইরানের বন্ধু। আবার ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড, সে ইরানের চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনা করে। ভারত সেখানে ক্রেন, কার্গো হ্যান্ডলিং এই সমস্ত ইকুইপমেন্ট বসাইছে। এখান থেকে কোনো গোয়েন্দা তথ্য নিতে পারে, এই পোর্ট হয়তো তাদের কাজে লাগতে পারে ইসরায়েলের। ইরানের এই পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তো উচিত হয় না দেওয়া ইন্ডিয়ারে, ইরানের, ওরা দেওয়ার সত্ত্বে বেশি বুঝে। আবার ওমানের ডোকোমেও একটা পোর্ট আছে যেখানে লজিস্টিক অ্যাক্সেস আছে, মেইনটেনেন্স অ্যাক্সেস আছে ইন্ডিয়ার। এটা আবার হরমুজ প্রণালীর জাস্ট বাইরে। ফলে পারস্য উপসাগরের উত্তেজনা হলে বিকল্প অপারেশন পয়েন্ট হিসেবে এটা কাজ করতে পারে। হয়তো ইন্ডিয়া এই পোর্টগুলো থেকে কোনো সাহায্য দিবে ইসরায়েলকে, আমেরিকাকে, হইতে পারে গোয়েন্দা তথ্য বা লজিস্টিক্স। ইরান হয়তো সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু ইরান কোনো ফাঁকা মরুভূমি রাষ্ট্র না। 1953 সালের অপমান, 1979 সালের বিপ্লব, 8 বছরের যুদ্ধ, এই রাষ্ট্রের ডিএনএতে বেঁচে থাকার রাজনীতি বসে আছে। খামেনি নিহত হয়েছে, তাহলে হয়তো নেতৃত্ব বদলাবে, কিন্তু রাষ্ট্র কি ভেঙে পড়বে? ইতিহাস বলে খুব সহজ না। যদি শুধু আকাশ হামলা হয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু রেজিম চেঞ্জ এটা স্থল আক্রমণ ছাড়া প্রায় অসম্ভব। ইরান হয়তো দুর্বল, কিন্তু কোন ঠাসা রাষ্ট্র সবচেয়ে বিপজ্জনক হয়? এই যুদ্ধের ফল নির্ভর করবে কে বেশি শক্তিশালী তার উপরে না, বরং কে বেশি সময় ধরে টিকতে পারবে তার উপরে। আর বিশ্ব রাজনীতি আজ আবার প্রমাণ করছে ভূ রাজনীতি মানে মানচিত্রের রেখা না, ভূ রাজনীতি মানে শক্তি, স্মৃতি, অর্থনীতি আর প্রতিরোধের সমীকরণ। আসন্ন দিনগুলো নির্ধারণ করবে এটা কি একটা সীমিত সামরিক অভিযান নাকি নতুন এক বৈশ্বিক অস্থিরতার সূচনা। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হোক। ইনকিলাব জিন্দাবাদ।